বিডি জবস, লিঙ্কডইন, বিভিন্ন ধরনের প্রোফাইল সম্পর্কে। এসব প্রোফাইলের মধ্যে আসলে বিভিন্ন মানুষই অ্যাপ্লাই করে থাকে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু সকলে কিন্তু ওই ইন্টারভিউ কলটা পায় না। ইন্টারভিউ কল পাওয়ার ক্ষেত্রে কি লিঙ্ক আপের কোনো ধরনের যুক্তিগত আছে বলে কি আপনি মনে করেন নাকি? দেখা যাচ্ছে কি কম্পিটিটর অনেকে একটা পোস্টের জন্য অনেকে অ্যাপ্লাই করছে, তো আমাকে সে পোস্টে ক্যাপেবল করার জন্য আমার কি করতে হবে সেই জিনিসটাকে আমাকে বুঝতে হবে। আজ যদি একজন ফাইনাল ইয়ার টেক্সটাইল অথবা ফ্যাশন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আপনার কাছে ক্যারিয়ার গাইডেন্স নিতে আসে আর আপনি তাকে 6 মাস সময় দেন, সেক্ষেত্রে তাকে স্কিলফুল হওয়ার জন্য আপনি প্র্যাকটিক্যাল কোন স্কিলগুলো শেখার জন্য পরামর্শ দিন? ইফ ইউ ওয়ান্ট টু কিপ ইউর সেলফ এহেড ফ্রম আদার্স, সে যদি 6 মাসের একটা কোর্স করে ইট উইল মেক আ হিউজ ভ্যালু। বড় বড় কোম্পানি যেমন অ্যাডিডাস সহ আরও বিভিন্ন কোম্পানিতে আরও 2 ধরনের মার্চেন্ডাইজিং সম্পর্কে নাম সম্পর্কে অবগত থাকতে পারি, যেমন ধরেন ফ্যাশন মার্চেন্ডাইজিং, ভিজুয়াল মার্চেন্ডাইজিং। মার্চেন্ডাইজিংয়ের এই 2টা পার্ট যদি আমাদেরকে একটু এক্সপ্লেন করেন। একটা স্টোরে যে আপনি কিভাবে আপনার পণ্যটাকে আকর্ষণীয়ভাবে সাজিয়ে তুলবেন, এটা হচ্ছে বেসিক্যালি ভিজুয়াল মার্চেন্ডাইজিং। আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে স্টিচ ল্যাব ইনস্টিটিউটের প্রথম পডকাস্টে স্বাগত। আজকের আলোচনার বিষয় ইনসাইট মার্চেন্ডাইজিং, একজন এক্সপার্টের চোখে ক্যারিয়ারের বাস্তবতা। আজ আমাদের সঙ্গে রয়েছেন জনাব মাহমুদুল হাসান চৌধুরী, ডাইরেক্টর মার্চেন্ডাইজিং, এশিয়া গ্রুপ। আমরা যদি স্টার্টিং থেকে স্যারের ক্যারিয়ার গ্রাফটা একটু দেখতে পারি, তাহলে শুরুতেই 2010 সালে স্যারের ক্যারিয়ার শুরু হয়েছে। তিনি অ্যাসিস্ট্যান্ট মার্চেন্ডাইজার হিসেবে কাজ করেছেন বিএসএ গ্রুপে। তার ধারাবাহিকতায় এলসি বাই কিকি 2013 সাল থেকে 2016 সাল, কার্টার্সে 2016 সাল থেকে 2017 সাল এবং অ্যাডিডাসের মতো সুনামধন্য কোম্পানিতে 2017 থেকে 2021 সাল পর্যন্ত কাজ করেছেন। এর পাশাপাশি তিনি উইংফ্যাট এবং বর্তমানে এশিয়া গ্রুপে 2026 সালে ডাইরেক্টর মার্চেন্ডাইজ হিসেবে কর্মরত অবস্থায় আছেন। এখন যদি স্যারের কাছে জানতে চাই, এতগুলো সেক্টর থাকা সত্ত্বেও কেন আরএনজি সেক্টরে স্যারের কাজ করা, বা কেনই আপনি আরএনজি সেক্টরকে বেছে নিয়েছেন আপনার ক্যারিয়ার গ্রোথ হিসেবে? ওয়েল, থ্যাংক ইউ। যেহেতু আজকে স্টিচ ল্যাবের প্রথম পডকাস্ট এপিসোড 1, এবং এপিসোড 1-এ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি স্টিচ ল্যাবের যারা সংশ্লিষ্ট যারা ব্যক্তিবর্গ আছে, আসিফ সহ আর অনেকেই, ওদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি প্রথম পর্বে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ওয়েল, পডকাস্ট ইটসেলফ ইজ getting popular day by day. তো আমি রিয়েলি আই মাইসেলফ ফিলিং অনার টু বি হিয়ার ইন দ্য ফার্স্ট পার্ট। তো আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন, ধন্যবাদ প্রশ্নের জন্য। আসলে আমরা যখন ইউনিভার্সিটি থেকে পাশ করে বের হই, তখন বাংলাদেশে অনেক সেক্টর ছিল, আর আরএমজি তো আমাদের আর্লি 80s থেকে, মানে 80 দশকের শুরু থেকে আরএমজি ইজ ওয়ান অফ দ্য মোস্ট বুমিং সেক্টর ছিল ফ্রম দ্য ভেরি বিগিনিং। অ্যান্ড আর আমি পার্সোনালি যদি আমার কথা বলি, আমি একটা জিনিসে খুব বিশ্বাস করি, সেটা হচ্ছে ক্রিয়েটিভিটি, পাশাপাশি আরও 2টি জিনিস, কনফিডেন্স এবং কোলাবোরেশন। তো আপনি যদি ইফ ইউ ওয়ান্ট টু বি ক্রিয়েটিভ অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু হ্যাভ সাম কোলাবোরেটিভ অ্যাপ্রোচ, অলসো কনফিডেন্স লেভেল, এই 3টা কম্বিনেশনই আরএমজি সেক্টরে আছে। এবং ইফ এনিবডি ওয়ান্টস টু টেক মার্চেন্ডাইজিং অ্যাজ এ প্রফেশন, তো এটা জাস্ট অন্যান্য ক্ষেত্রে কি হয়, অন্যান্য ক্ষেত্রে আমরা বেসিক অনেক কিছু দেখা যায় কি আমরা মানে গতানুগতিক জিনিস শিখে আসছি, বাট মার্চেন্ডাইজিং হচ্ছে একটা ভাস্ট ওশেন। মার্চেন্ডাইজিংয়ের শেখার কোনো শেষ নাই। আসলে মার্চেন্ডাইজিং বলবো না, শুধু আমাদের আরএনজি সেক্টরে শেখার কোনো শেষ নাই। তো আরএনজি সেক্টরে মোস্টলি আমাকে এটা ইন্সপায়ার করেছিল যখন আমরা কেরিয়ার শুরু করি। আমি দেখেছি এই সেক্টরের মধ্যে নিজেকে খুব দ্রুত এভালুয়েট করা যায়, নিজেকে খুব দ্রুত পরিবর্তন করা যায়। তো সব কিছু মিলিয়ে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমাদের টাইমে 2009-10-এর দিকে মার্চেন্ডাইজিংয়ে আসার, মানে আরএনজি সেক্টরে আসার। আপনি বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন, আপনি বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে শুরু করে আপনার হাই এন্ড ব্র্যান্ডের সাথে কাজ করেছেন। আমাদের বর্তমানে টেক্সটাইল এবং ফ্যাশন ইন্ডাস্ট্রি যারা স্টুডেন্ট আছে, তাদের মধ্যে একটা কোয়েশ্চেন থাকে যে তারা কেমনে একটা ইন্ডাস্ট্রি থেকে তারা এরকম নামি দামি ব্র্যান্ড, যেমন আপনি কাজ করেছেন অ্যাডিডাসে, কেমনে এভাবে করে বিভিন্ন নামি দামি ইন্ডাস্ট্রিতে তারা সুযোগ পাবে, এটা নিয়ে সম্পর্কে যদি কিছু বলতেন। ওয়েল, আমরা যখন শুরু করি, আসলে এটাই স্বাভাবিক। আমি যখন ফ্যাক্টরিতে স্টার্ট করি ক্যারিয়ারে, যখন খুব আর্লি ডেজ আমার ক্যারিয়ারে, তখন আমি নিজেও আমারও ড্রিম ছিল যে হাউ ক্যান আই বি ইন আ ব্র্যান্ড অফিস।
তো দেখা যাচ্ছে কি আমি দেখতে মানে আমার একটা ডিজায়ার ছিল যে ব্র্যান্ড অফিসে মানে অনেক মজা, মানে ওই প্রান্তে থেকে আমি অ্যাজ এ বায়ার হিসেবে কাজ করব উইথ দ্য ফ্যাক্টরিজ। সো দ্যাট ওয়াজ ওটাও আমার ড্রিমে ছিল। বাট আমি যারা যারা অনেকে যারা এখন কেরিয়ার শুরু করছে, যারা নতুন করে আসতে যাচ্ছে এই ট্র্যাকে কিংবা অলরেডি যারা আছে, তাদের প্রতি আমি এটাই বলবো যে ব্র্যান্ড আসার ক্ষেত্রে ওয়েল থিংস চেঞ্জ আ লট নাও। তো সেই ক্ষেত্রে এখন যেহেতু আমরা যারা স্টুডেন্টস যারা এখানে আসতে চাচ্ছে, স্পেশালি ফ্রম টেক্সটাইল ব্যাকগ্রাউন্ড, ইভেন নন টেক্সটাইল ব্যাকগ্রাউন্ড, ইভেন ফ্যাশন ডিজাইনিং ব্যাকগ্রাউন্ড, যারা আসতে চাচ্ছে তারা নট অনলি একাডেমিক বিদ্যা দিয়ে আসলে আমরা ধরেন ভার্সিটিতে যখন আমরা পড়াশোনা করি, আমিও ভার্সিটিতে পড়েছি, আপনারা পড়ছেন, আরও অনেকে আসবে। তো যারা পড়াশোনা করে তারা হয়তো অনেকে ভাবতে পারে যে পুঁথিগত বিদ্যা, যেটা মানে থিওরিটিক্যাল দিয়ে আমরা হয়তো আমাদের কেরিয়ারের মানে স্টাউন্ডিং হাইটসে যেতে পারবো। বাট ফর্চুনেটলি আর আনফর্চুনেটলি এটা আমাকে বলতে হয় যে দিন শেষে প্র্যাকটিক্যাল নলেজটা অনেক বড় একটা ব্যাপার। মানে যত আমি ডিটেলসে যেতে পারবো, যত প্র্যাকটিক্যালি জানতে পারবো জিনিস R&D সম্বন্ধে, ততই আমি আমার নিজেকে কেরিয়ারে বড় করতে পারবো। আর সেই ক্ষেত্রে একটা জিনিস আমি বলে রাখি যে যেহেতু ব্র্যান্ডের কথা বলেছেন, বড় ব্র্যান্ডে কাজ করার ক্ষেত্রে আমাদের একটা জায়গায় অনেক সবচেয়ে বড় ব্যাপার হলো এখন আইটির যে টুলসগুলো আছে, যেমন এক্সেল কিংবা বিভিন্ন হুক, তারপর এই যে পাইভট টেবিলস, এবং এসবের পাশাপাশি নিজের প্রেজেন্টেশনটাকেও গড়ে তুলতে হবে। যে আমরা যখন অনেকে কোনো একটা লোকাল কোম্পানিতে চাকরি করি, দেখা যাচ্ছে আমরা ইটস এ লোকাল কোম্পানি, উই আর ডুইং জাস্ট সিম্পল থিংস এভরিডে। বাট আপনি যখন একটা ব্র্যান্ড অফিসে যাওয়ার চিন্তা করবেন, একটা বাইং অফিসে কাজ করবেন, তো আপনাকে সেভাবে গড়ে তুলতে হবে। তো সেই ক্ষেত্রে আমি দুটো জিনিসের কথা মাস্ট আমি বলবো। ওয়ান ইজ যে প্রেজেন্টেশন, মানে আরেকটা কথা আমি বলি, আর যেহেতু প্রথম পর্বের পডকাস্টে আমি আছি, সেক্ষেত্রে আমি বলি একাডেমিক রেজাল্ট, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড অনেক ভালো থাকতে পারে, অনেকে দেখা যাচ্ছে কি আউট অফ 4 পেতে পারে, বাট হি অর শি ডাজন্ট নো হাউ টু স্পিক, হাউ টু প্রেজেন্ট হিমসেলফ হারসেলফ। সো ইন টার্মস অফ বিইং সাকসেসফুল ইন কেরিয়ার, মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে হাউ ইউ আর প্রেজেন্টিং ইউর সেলফ। সবাই কিন্তু কম বেশি পড়াশোনা রেজাল্ট সবারই ভালো মন্দ থাকে, বাট প্রেজেন্টিংটা হচ্ছে কি ফ্যাক্টর ফর বিইং সাকসেসফুল। এবং প্রযুক্তিগতভাবে যেসব আমাদের কম্পিউটারের বিভিন্ন সফটওয়্যার যেগুলো আছে, যেগুলো রিলেটেড উইথ RMG এবং এক্সেল, যে যত ভালো করতে পারবে এই তিনটা জায়গায়, সে খুব ইজিলি আমার বলবো ব্র্যান্ড অফিসগুলোতে আসতে পারবে। এবং নতুন অনেক কিছু তারা ইমপ্লিমেন্ট করছে, সেসব ব্যাপারে আমাদের আইডিয়া নিতে হবে। যে আমাদের যেমন আমাদের প্রফেশনাল সাইট লিঙ্কডইন আছে, তারপর বিভিন্ন আরও ওয়েবসাইট আছে, ওখানে আমরা ওদের ইন্টারভিউগুলো সম্বন্ধে, মানে ওরা কীভাবে ইন্টারভিউ নেয়, ওরা কীভাবে আরেকজনকে নতুন ফ্রেশার কিংবা এক্সপিরিয়েন্স নেওয়ার সময় কীভাবে নেয়, তো ওইটাও আমাদেরকে ফলো করতে হবে। সো আমি বলবো এগুলো যদি সবাই ফলো করে, সবাই মানে আসতে পারবে ব্র্যান্ড অফিসে। আপনি তো ফ্যাক্টরি লেভেলে জব করেছেন, এরপরে ব্র্যান্ডে শিফট করেছেন। এই যে শিফট করার যে এক্সপিরিয়েন্সটা, ইন্টারভিউ সেশনটা, সেটা আপনার কেমন ছিল, সেটা যদি আমাদের সাথে শেয়ার করতেন। Well, thank you. It's a nice question. Well, after passing 3.5 years in factory, then আমি দেখেছি LC Waikiki is a Turkish brand, we all know, one of the most famous European brand. তো LC Waikiki-তে তখন আমি সার্কুলার দেখেছিলাম, ওরা মার্চেন্ডাইজার নিচ্ছিল। তো আমি সে সময় আসলে লিঙ্কডইন ওয়াজ নট দ্যাট মাচ পপুলার, সে সময় মোস্টলি আমরা বিডি জবসে দেখতাম। আর তো যখন ওরা মার্চেন্ডাইজার নিচ্ছিল, তো আমি তখন ফ্যাক্টরিতে অলরেডি 3.5 year পাস করে ফেলেছি। আর আমি দেখেছিলাম প্রথম যখন সার্কুলারটা এসেছিল, আমি দেখেছিলাম যে জব ডেসক্রিপশনটা আমার সাথে ম্যাচ করছিল, মানে সব কিছুই আমার সাথে যাচ্ছিল, যে আমি যে কাজগুলো করছিলাম। যদি ওটা ডিফারেন্ট ছিল, যেমন আমি তো ফ্যাক্টরিতে ছিলাম ওয়ার্কিং অন বিহাফ অফ ফ্যাক্টরি, যে ফ্যাক্টরি মার্চেন্ডাইজিং অ্যান্ড ব্র্যান্ড মার্চেন্ডাইজিং ইজ ডিফারেন্ট থিং। তো ব্র্যান্ড মার্চেন্ডাইজিং হচ্ছে আপনি ফ্যাক্টরিকে ফলো আপ করা, ফ্যাক্টরি যে আপনার যেভাবে অর্ডারটা নিচ্ছে সেভাবে এক্সিকিউট করছে কিনা। আর ব্র্যান্ড ফ্যাক্টরিতে হচ্ছে আপনি ফ্রম ফেব্রিক্স টিম সোর্স থেকে শুরু করে শিপমেন্ট পর্যন্ত সব কিছু আপনাকে ফলো আপ করতে হয়। সো ইটস আ ভাইস ভার্সা, বোথ আর ডিফারেন্ট থিং। মানে LC Waikiki itself is different and factory itself was a different thing. মোটো ছিল মার্চেন্ডাইজিং, বাট দুই রকমের মার্চেন্ডাইজিং। তো তখন আমি অ্যাপ্লাই করার পরে আমার কয়েকটি ইন্টারভিউ সেশন হলো ঢাকায়, আমাদের LC Waikiki ঢাকা অফিসে, এবং ফাইনালে 2টা সেশন পার করার পরে আমার যে থার্ড ইন্টারভিউটা ছিল সেটি নিয়েছিল সোর্সিং ডিরেক্টর, যিনি তার্কিতে বসতো ইস্তাম্বুলে। তো এভাবে আমি আসলে এটা ওয়াজ আ লং প্রসেস অফ 2 months। তো আফটার 2 months অফ কাপল অফ সেশনস অফ ইন্টারভিউ, দেন আমি সিলেক্ট হয়েছিলাম আর কি। তো
তো সিলেক্ট হওয়ার পরে বুঝলাম যে বাইংয়ের কাজ এবং ফ্যাক্টরির কাজের সম্পূর্ণ মানে ডিফারেন্ট, অনেক ডিফারেন্ট। আর অ্যাডিডাসের কথা যেটা বললেন, এলসিও কির পর আমি কাটার্সে গিয়েছিলাম। কাটার্স ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস কিডস ব্র্যান্ড থ্রু আউট দ্য গ্লোব, বেসিক্যালি ইটস ইউএসএ বেসড। তো কাটার্সে আমি পরে কাটার্সে তো আমি 2 বছর ছিলাম। তো কাটার্সে পরে অ্যাডিডাস, যেহেতু কাটার্সে আমি ভালোই ছিলাম, আই ওয়াজ ডুইং গুড অ্যান্ড এভরিথিং ওয়াজ ইন মাই কন্ট্রোল, এভরিথিং ওয়াজ নর্মাল। তো অ্যাডিডাস, উই অল নো অ্যাডিডাস ইজ ওয়ান অফ দ্য মোস্ট রিনাউন্ড অ্যান্ড ফেমাস স্পোর্টস ব্র্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড। তো অ্যাডিডাসে যদি কেউ অপরচুনিটি পায়, কে যাবে না? এমন তো কেউ নাই আছে বলে আমার মনে হয় না। তো অ্যাডিডাসে যখন আমি তখন লিঙ্কডইন বাই দেন লিঙ্কডইন ওয়াজ বিকামিং পপুলার। তো অ্যাডিডাসে একটা লোক দিচ্ছি, অ্যাডিডাসে তখন একটা সার্কুলার ছিল। অ্যাডিডাস চিটাগং বেস ছিল, যেহেতু ইয়াং ওয়ান ছিল আমার ব্যান্ডর আর ক্যাম্পার ছিল। তো আমিও চিটাগংয়ের ছেলে। তো অ্যাডিডাসে দেখলাম সব কিছু আমার সাথে মিলে গিয়েছিল। তো তারপর অ্যাডিডাসে আমি অ্যাপ্লাই করি লিঙ্কডইনে। অ্যাডিডাস একটা ডিফারেন্ট স্টোরি। অ্যাডিডাসে আমার প্রায় 6টা ইন্টারভিউ হয় এবং ইটস আ লং প্রসেস অফ 3 মান্থস এবং ভেরিফিকেশন একটা ব্যাপার ছিল। অ্যাডিডাসে আমি প্রথম ইন্টারভিউ থাইল্যান্ড অফিসের সাথে, এরপরে ইন্ডিয়া অফিসের সাথে। এটা ছিল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ডেভেলপমেন্ট, পোস্টটা ছিল এমন, মার্চেন্ডাইজিং ডেভেলপমেন্ট পার্টটা আর কি। তো এরপরে আমি প্রমোশন পেয়ে পরে ম্যানেজার হই অ্যাডিডাসে। তো অ্যাডিডাস আর যেটা আমি বলছিলাম, যেহেতু এটা যারা আসবে এই ট্র্যাকে এবং যারা ব্র্যান্ড সম্বন্ধে জানতে চায়, যাদের জন্য ফিউচারটা মানে ব্র্যান্ড অফিসে কাজ করতে চাই, তো তাদের জন্য এটা অনেক ইম্পর্টেন্ট। এই আমি এখন যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে, অ্যাডিডাসে আমি 6টা ইন্টারভিউ দিই। 6টা ইন্টারভিউ দেওয়ার পরে ওরা আমাকে কনফার্ম করার আগে দেয়ার ইজ এ বিগ প্রসেস অফ ভেরিফিকেশন, যে আমি যে 4টা কোম্পানি চাকরি করেছি এটা কি ট্রু কিনা। ওই 4টা কোম্পানির সাথে ভেরিফিকেশন করেছে তারা, এবং আমার ভার্সিটিতে যেখানে পাস করেছি ওই সার্টিফিকেটটা কি কারেক্ট কিনা, যে ওয়েরাস আমি কোনো নকল সার্টিফিকেট দিয়েছি কিনা, সব কিছুই ওরা পরীক্ষা নিরীক্ষা করে তারপর আমাকে ফাইনালি ওরা কনফার্ম করেছে। সো এটাও আমি এক্ষেত্রে বলে রাখি, যারা ব্র্যান্ডগুলোতে এখন অবশ্য লোকাল কোম্পানিস অলসো এখন এটা ইমপ্লিমেন্ট করতেছে। তো যারা যখন কোনো ব্র্যান্ডে আসবেন, সো মেক শিওর ইউ আর গিভিং দ্য এক্সাক্ট ইনফরমেশন, মানে দ্য সিভি অ্যান্ড রিয়েলিটি হ্যাজ টু বি অ্যালাইন্ড। সো দ্যাট ইজ দ্য কি আর কি, যেটা সবাই জানতে পারবে। স্যার তো বর্তমানে এশিয়ান গ্রুপে মার্চেন্ডাইজিং ডিরেক্টর হিসেবে আছেন। এই পর্যায়ে আমার আপনার কাছে প্রশ্ন থাকবে, এই যে আপনি বিগত কোয়েশনের আনসারে আপনাদেরকে বললেন যে বিডি জবস, লিঙ্কডইন, বিভিন্ন ধরনের প্রোফাইল সম্পর্কে, এসব প্রোফাইলের মধ্যে আসলে বিভিন্ন মানুষই অ্যাপ্লাই করে থাকে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু সকলে কিন্তু ওই ইন্টারভিউ কলটা পায় না। তাহলে এই পর্যায়ে এই ক্ষেত্রে মানে ইন্টারভিউ কল পাওয়ার ক্ষেত্রে কি লিঙ্ক আপের কোনো ধরনের যুক্তিগত আছে বলে কি আপনি মনে করেন নাকি? আসলে এখন আমাদের আরএনবি সেক্টরটা এমন পর্যায়ে পৌঁছেছে বাংলাদেশে যে প্রতিদিন নতুন নতুন স্টুডেন্ট বের হচ্ছে, প্রতিদিন ফ্রেশার অনেক বের হচ্ছে। এখন টেক্সটাইল ইনস্টিটিউটও অনেক, এখন বিভিন্ন ভার্সিটিতেও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং আছে। এছাড়া আরও অনেক নতুন নতুন বিভিন্ন ডিপ্লোমা কোর্সও আছে। তো সেক্ষেত্রে আমি যেটা বলতে চাই, ইন্টারভিউর ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকে অ্যাপ্লাই করছে, বাট বিইং এ ফ্রেশার ইভেন অনেক এক্সপিরিয়েন্স হওয়ার পরে ইন্টারভিউ কলটা পায় না। ইটস ট্রু, ইটস মেক সেন্স। বাট ব্যাপারটা হচ্ছে কি এখন এমন যে দেখা যাচ্ছে কি কম্পিটিটর অনেকে একটা পোস্টের জন্য অনেকে অ্যাপ্লাই করছে। তো আমাকে সে পোস্টে ক্যাপেবল করার জন্য, সে পোস্টে আমাকে ডাকার জন্য আমার কী করতে হবে সেই জিনিসটাকে আমাকে বুঝতে হবে। মানে ওয়াই আই এম নট গেটিং কল্ড, ওয়াই আই এম নট এবল টু ফেস এন ইন্টারভিউ, মানে এই জিনিসটা রুট কজটা আমাকে অ্যানালাইসিস করতে হবে যে কেন আমি পাচ্ছি না। ও পারলে আরেকজন পারলে আমি পারবো না কেন। তো সেই ক্ষেত্রে আমি যেটা সাজেস্ট করবো ফ্রম মাই এক্সপিরিয়েন্স, যে এই ক্ষেত্রে আমার সিভিটা, মানে আমার সিভিটা ক্যাচি হওয়াটা অনেক ইম্পর্টেন্ট। দেখা যাচ্ছে কি একজন অনেক বছর কাজ করছে, বাট হিজ আর হার সিভি ডাজন্ট লুক দ্যাট মাচ গুড। অন দি আদার হ্যান্ড সামওয়ান, মানে দেখা গেল কি অনেক কম এক্সপিরিয়েন্স আছে, বাট অনেক কম মানে এক্সপোজার কম, বাট তার সিভিটা কিন্তু অসাধারণ। তো সেক্ষেত্রে সিভি প্লেজ আ বিগ রোল। আর হচ্ছে ওই যেটা বললাম, মানে ইনিশিয়াল স্ক্রিনিং হওয়ার জন্য সিভি প্লেজ এ বিগ রোল, এবং আপনি কোথায় কাজ করেছেন এবং আপনার, ধরেন আমরা সবাই দেখে আমি এত বছর ধরে মার্চেন্ডাইজিং আছি, দ্যাটস নট এ ফ্যাক্ট। আপনাকে সিভিটা হাইলাইট করতে হবে যে আপনার 5 বছরের ফ্যাক্টরি মার্চেন্ডাইজিংয়ে, অথবা আপনার প্রথম কোম্পানি 3 বছরের মার্চেন্ডাইজিংয়ে আপনি কী কী অ্যাচিভ করেছেন, মানে দ্যাট হ্যাজ টু বি হাইলাইটেড ইন টু ইউর সিভি। যে আমি 3.5 বছর 4 বছরে এটা আমি, মানে আমার কেরিয়ারে আমি এটা অ্যাচিভ করেছি, আমার কোম্পানিতে এমন একটা, আমার কেরিয়ারে ধরেন আমি মার্চেন্ডাইজিং করছি, এমন একটা ইনসিডেন্ট হয়েছে যেটা আপনি আপনার স্ট্রেংথ হিসেবে দেখাতে পারেন সিভিতে। তো আপনি সিভিটাকে সমৃদ্ধ করতে হবে যে আপনি কী কী অ্যাচিভ করেছেন,
কোন কোন কাস্টমার আপনি ডিল করেছেন, কত ভলিউম ইউএস মিলিয়ন কিংবা ইউরো আপনি ফলো আপ করেছেন, সো সব কিছু মিলিয়ে আপনাকে ওই সিভিটা হাইলাইট করতে হবে। সো যখন ইনিশিয়াল স্ক্রিনিংয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি এই জিনিসগুলো অনেক বিগ রোল প্লে করে, তারপর আপনি আনডাউটেডলি আপনি কল পাবেন। আর লিঙ্কের কথা যেটা বললেন, যেটা এটা অনেকেরই একটা কমপ্লেন আমাদের আরএনডি সেক্টরে, লিঙ্কের ব্যাপারটা। সেক্ষেত্রে ধরে একটা কোম্পানিতে যখন কেউ জব করে, তো তার টিমে যদি কোনো লোক নেই কিংবা তার টিমে যদি কোনো পজিশন ওপেন হয়, সেক্ষেত্রে তার এক্স কোওয়ার্কার কিংবা তার সে যে ভার্সিটিতে পড়াশোনা করেছে সেখানে কোনো জুনিয়র, সেক্ষেত্রে একটা প্রায়োরিটির ব্যাপার তো থাকেই, প্রায়োরিটির ব্যাপার তো সেক্ষেত্রে থাকেই। সে সিভিটা দেয়, হয়তো দেখা যাচ্ছে কি যে বিডি জবসে অ্যাপ্লাই করেছে কিংবা লিঙ্কডইনে অ্যাপ্লাই করেছে, সে হয়তো ইন্টারভিউ কলটা পাচ্ছে না কিংবা পেতে দেরি হচ্ছে, বাট যে ওখানে অলরেডি আছে, হি ইজ ওয়ার্কিং অর শি ইজ ওয়ার্কিং অন দ্যাট কোম্পানি প্রেজেন্টলি, তো তার রেফার করা সিভিটা হয়তো আগে প্রায়োরিটি পাচ্ছে। হ্যাঁ, এটা অবশ্যই আছে এটা, বাট ইটস নট দ্যাট মাচ যে অনেক হিউজ, তেমন না। তাহলে তো সবই নেপোটিজম হয়ে যেত, বাট সব তেমন না। ওই যে আমি যেটা বললাম, আপনার সিভিটাকে হাইলাইট করতে হবে যে আপনি আপনার ইনিশিয়াল ডেজে কী কী করেছেন কিংবা এক্স কোম্পানি প্রেজেন্ট কোম্পানিতে আপনি কী কী করছেন, আপনার কারণে কোম্পানি কোনভাবে বেনিফিটেড হয়েছে, আপনি কতটুকু ভলিউম ডিল করেছেন, এসব এগুলো আসলে মেইন ফোকাস, এগুলো সিভিতে হাইলাইট করতে হবে। রাদার দেন আপনি কোথায় পড়ছেন, আপনার গ্রাজুয়েশন কিসে, পোস্ট গ্রাজুয়েশন কিসে, কিংবা আপনি পয়েন্ট কত পেয়েছেন, দ্যাট ওন্ট মেক সেন্স। Honestly, in career, in professional life, point result doesn't really matter. How you are presenting yourself and what have you got so far, that has to be highlighted in your CV. So, yeah. স্যারের কাছে আমার নেক্সট কোয়েশ্চেন থাকবে, আমাদের যে ফ্যাশন এবং টেক্সটাইলের স্টুডেন্টরা আছে, ওরা যখন ওদের ক্যারিয়ার শুরু করে কোয়ালিটি কন্ট্রোল অথবা অন্য কোনো সেক্টরে, টেক্সটাইল ইন্ডাস্ট্রি, সেক্ষেত্রে ওরা 2-3 বছর ওখানে কাজ করার পরে ওরা যখন চিন্তা করে যে ওরা নিজেদের ক্যারিয়ারকে অন্য কোনো পদে, মার্চেন্ডাইজিং বা অন্য কোনো সেকশনে কনভার্ট করবে, সেক্ষেত্রে আপনার কেন তাদেরকে বলা হয় যে তারা ফ্রেশার? তাদের তো 2 বছর এক্সপিরিয়েন্স থাকে, সেক্ষেত্রে ওদের কি করণীয় এবং কেন তাদেরকে ফ্রেশার হিসেবে কাউন্ট করা হয়? আচ্ছা, থ্যাংক ইউ। এটা ব্যাপারটা হলো গিয়ে এমন যে আপনার অনেকে দেখা যায় কেউ আইতে কাজ করে 2 বছর, কেউ কোয়ালিটি কন্ট্রোলে কাজ করে 2 বছর। তো আসলে মার্চেন্ডাইজিং প্রফেশনটা এমন একটা প্রফেশন, ইটস এ লুক্রেটিভ প্রফেশন। সো দেখা যায় কি একটা পর্যায়ে গিয়ে অনেকে মার্চেন্ডাইজিং আসতে চাই, ফ্রম আদার ডিপার্টমেন্ট ট্রান্সফার নিতে চাই। তো সেক্ষেত্রে গার্মেন্টস আরএমজিটা হচ্ছে ইটস লাইক এন এবিসি, মানে টু বি ভেরি অনেস্ট, এটা হচ্ছে এবিসি, মানে ইউ হ্যাভ টু নো ইচ অ্যান্ড এভরিথিংস বিফোর স্টার্টিং অফ। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ধরেন আইতে আপনি শিখছেন যে হাউ লাইন রানস, আপনি কীভাবে প্রোডাকশন প্ল্যানিং দিচ্ছেন, ওটা বেসিক্যালি আইতে শেখানো হয়। আবার কোয়ালিটি শেখানো হয় শুধু কোয়ালিটি, মানে হাউ একটা গার্মেন্টসের কোয়ালিটি চেকিং। বাট মার্চেন্ডাইজিং ইটস এ ডিফারেন্ট থিং। মার্চেন্ডাইজিং ইজ দ্য পার্ট অ্যান্ড পার্সেল অফ আরএমজি। মার্চেন্ডাইজিং ছাড়া আরএমজি আমরা ভাবতে পারি না, আরএমজির কোনো কিছু আমরা ভাবতে পারি না। তো যখন দেখা যাচ্ছে একটা ডেভেলপমেন্ট থেকে শুরু করে, একটা প্রোডাক্টের ডেভেলপমেন্ট থেকে শুরু করে এক্সিকিউশন পর্যন্ত, মার্চেন্ডাইজিং ইজ দ্য মেন প্লেয়ার, মার্চেন্ডাইজার ইজ দ্য মেন প্লেয়ার, হি ইজ দ্য কি ফর ডুইং দিস। তো সেক্ষেত্রে দেখা যায় কি মার্চেন্ডাইজিং যদি কেউ আসতে চাই ফ্রম কোয়ালিটি, ফ্রম ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং আর ফ্রম আদার ডিপার্টমেন্ট অলসো, সো সেই ক্ষেত্রে আমি বলবো যে কেন এটা হয় না, কারণ মার্চেন্ডাইজিং আপনাকে প্রাইসিংটা শিখতে হচ্ছে প্রথমে, এবং প্রোডাক্ট ডেভেলপমেন্ট আপনাকে শিখতে হচ্ছে। প্রোডাক্ট ডেভেলপমেন্ট কিন্তু আপনি কোয়ালিটিতে শিখছেন না, প্রোডাক্ট ডেভেলপমেন্ট কিন্তু আপনি আইতে শিখছেন না। সো প্রোডাক্ট ডেভেলপমেন্ট মার্চেন্ডাইজিংয়ের প্রথম শর্ত হলো গিয়ে প্রোডাক্ট ডেভেলপমেন্ট। সো প্রোডাক্ট ডেভেলপমেন্টের ভিতরে কস্টিং ইনক্লুডেড, প্রোডাক্ট ডেভেলপমেন্টের ভিতরে স্যাম্পল ইনক্লুডেড, প্রোডাক্ট ডেভেলপমেন্টের ভিতরে ফেব্রিক ইনক্লুডেড, মানে এভরিথিং, ইভেন কোয়ালিটি অলসো, ইভেন প্ল্যানিং অলসো। প্ল্যানিং লেটার কামস, বাট ডেভেলপমেন্ট পার্ট এগুলো সব ইনক্লুডেড। তো দেখা যায় কি মার্চেন্ডাইজিং আসতে গেলে কেন একজন আই ব্যাকগ্রাউন্ড কিংবা ওই কোয়ালিটি ব্যাকগ্রাউন্ড ওদেরকে কেন ফ্রেশার বলা হয়, বিকজ অফ মার্চেন্ডাইজিং ইজ এ সম্পূর্ণ ডিফারেন্ট থিং। কারণ আপনি প্রোডাক্ট ডেভেলপমেন্টে যখন এই যে একটু আগে যেটা বললাম, ওই সব কিছু নিয়ে কাজ করতে হবে। তো সেই ক্ষেত্রে যখন কেউ ওই ট্র্যাক থেকে এই ট্র্যাকে আসে, তো সেজন্য তাকে ফ্রেশার বলা হয়। কারণ ফ্রেশার বলতে কি আপনাকে তো থ্রেড লেভেল কিংবা এসপিআই এগুলো শিখতে হচ্ছে না, এগুলো তো আপনি জেনে আসছেন। ওটা আপনার কাজে দিবে প্ল্যানিং করার সময়, নো ডাউট অ্যাবাউট দ্যাট, ইন টার্মস অফ প্ল্যানিং, ইন টার্মস অফ বুকিং, ইন টার্মস অফ এক্সিকিউশন, ওটা আপনাকে কাজে দিবে। বাট
মার্চেন্ডাইজিংয়ে যখন আপনি শুরু করবেন সেক্ষেত্রে আপনার প্রোডাক্ট ডেভেলপমেন্ট ইটস এ প্রোডাক্ট লাইফ সাইকেল, দ্যাট ইজ কল মার্চেন্ডাইজিং। তো সেক্ষেত্রে সেই জন্য অনেককে দেখা যায় কি, অনেকে বলে কি আপনি ফ্রেশার, মানে আপনাকে আবার নতুন করে শিখতে হবে। বাট আদারওয়াইজ অল মোস্ট অফ দ্য মেজর থিংস আর সেম, বাট ওয়ার্কিং প্রসেস, ওয়ার্কিং ফ্লো অ্যান্ড আপনার ওই যেটা সাইকেল যেটা বললাম এটা ডিফারেন্ট, এই জন্য ফ্রেশার বলা হয় আর কি। আমাদের এতক্ষণের আলোচনায় আসলে একটা বিষয় খুব বেশি ফুটে উঠেছে, সেটা হচ্ছে প্রোডাক্ট ডেভেলপমেন্ট। একজন মার্চেন্ডাইজার যদি তার ক্যারিয়ার শুরু করতে চায়, সেক্ষেত্রে আপনি কোনটা প্রেফার করবেন, ডেভেলপমেন্ট মার্চেন্ডাইজিং না প্রোডাক্ট মার্চেন্ডাইজিং? আচ্ছা, ওকে, ওয়েল, দুই মার্চেন্ডাইজিং, be it quotation মানে যে ডেভেলপমেন্ট মার্চেন্ডাইজিং আর be it প্রোডাকশন, বোথ হ্যাজ ডিফারেন্ট ভ্যালু। দুই রকমের ভ্যালু আছে। কারণ আমরা যখন একটা ফ্যাক্টরিতে কাজ করছেন কিংবা একটা বাইং অফিসে কাজ করছেন, ব্র্যান্ড অফিসে, দুই রকমের দুই রকম না, দুইটারই ভ্যালু আছে। দুইটা ছাড়া মানে একটার পরিপূরক, মানে একটা ছাড়া একটা হবে না, একটা ছাড়া একটা হবে না, মানে একটা যেমন। বাট অ্যাজ এ ফ্রেশার, অ্যাজ এ বিগিনার, আই উড সাজেস্ট, মানে আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, ডিফারেন্ট পিপল ক্যান হ্যাভ ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ, বাট আমার পয়েন্ট অফ ভিউ হচ্ছে কোটেশন মানে যেটা ডেভেলপমেন্ট মার্চেন্ডাইজিং। ডেভেলপমেন্ট দিয়ে যদি কেউ শুরু করে, সে কয়েক বছর কিংবা 2-3 সেশন, 2-3 সিজন ডেভেলপমেন্টে কাজ করে, পরে সে এক্সিকিউশনটা যেটা প্রোডাকশন মার্চেন্ডাইজিং বলা হয়, সেটাও শিখতে পারবে। বেসিক্যালি ডেভেলপমেন্ট হচ্ছে যে প্রোডাক্ট ডেভেলপমেন্ট পার্টটা, মানে যেমন ইউনো এখানে দেয়ার আর কাপল অফ স্টেজেস ইন ডেভেলপমেন্ট। প্রথমে দেখা যায় যেটা স্যাম্পলিং থেকে যদি আমি শুরু করি, তখন কস্ট কনফার্মেশন মানে প্রাইস কনফার্ম হওয়ার আগে কিংবা পরে এডিএম থাকে, যেটা অ্যাসর্টমেন্ট ডেভেলপমেন্ট মিটিং স্যাম্পল। তো এডিএম থেকে এএফএম অ্যাসর্টমেন্ট ফাইনালাইজ মিটিং স্যাম্পল, দেন দেখা যাচ্ছে ফিট স্যাম্পল পর্যন্ত। ফিট স্যাম্পল ইজ আ ফিটিং আর কি। তো ফিট স্যাম্পল পর্যন্ত, কস্টিং কনফার্ম হওয়া পর্যন্ত ডেভেলপমেন্টের কাজ থাকে, যে ডেভেলপমেন্ট টিম মার্চেন্ডাইজাররা দেখে। আবার কস্টিংটা কিন্তু ডেভেলপমেন্টের মধ্যে ইনক্লুডেড। তো মার্চেন্ডাইজিং ইটসেলফ ইজ আ কাইন্ড অফ কস্টিং, কারণ মার্চেন্ডাইজিংয়ের বাংলা অর্থ যদি আমরা বলি, ইটস এ ক্রয় বিক্রয়। তো সেক্ষেত্রে আপনি যখন প্রাইসিংটা করছেন প্রথমে, ওটা পড়ছে ডেভেলপমেন্ট পার্টে। সো ডেভেলপমেন্ট যেহেতু প্রাইসিং প্লেস আ বিগ রোল, নট প্লেস আ বিগ রোল, প্রাইসিং ইজ দ্য কি থিং অ্যাকচুয়ালি। তো প্রাইসিংটা আপনি কনফার্ম করার পরেই এক্সিকিউশনে যাই, ফিডের পরে এক্সিকিউশনে মানে প্রোডাকশন টিমে যাই। সেক্ষেত্রে আপনার দুইটাই খুবই ইম্পর্টেন্ট। যেমন প্রাইসিং কনফার্ম হওয়ার পরে, অর্ডার যখন কনফার্ম হয়, যখন প্রোডাকশন স্টেজে যখন চলে যায়, যখন প্রোডাকশন মার্চেন্ডাইজার ফলো আপ করে, তখন তাকে লেভেল থেকে, অ্যাসেসরিজ থেকে শুরু করে, ফ্যাব্রিক থেকে শুরু করে এভরিথিং তাকে ফলো আপ করতে হয়। সো ইটস অলসো চ্যালেঞ্জিং থিং। সো বোথ হ্যাজ চ্যালেঞ্জ, ডেভেলপমেন্টও প্রোডাকশনও দুটো চ্যালেঞ্জ আছে। বাট অ্যাজ এ বিগিনার, মানে এটা আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, আই উড সে ডেভেলপমেন্ট ইজ গুড। বিইং আ স্টার্টিং, কেউ যদি স্টার্টিং কেরিয়ার শুরু করে, তখন ডেভেলপমেন্ট মার্চেন্ডাইজার হিসেবে কাজ করা উইল অ্যাড মোর ভ্যালু। প্রোডাকশন সে অটোমেটিক্যালি চলে আসবে। স্যারের কাছে আমরা এতক্ষণ দুই ধরনের মার্চেন্ডাইজিং সম্পর্কে জানতে পেরেছি। এখন আমরা যদি একটু এর ডিটেলসে যাই, আমরা বড় বড় কোম্পানি যেমন অ্যাডিডাস সহ আরো বিভিন্ন কোম্পানিতে আরো দুই ধরনের মার্চেন্ডাইজিং সম্পর্কে নাম সম্পর্কে অবগত থাকতে পারি। যেমন ধরেন ফ্যাশন মার্চেন্ডাইজিং এবং ভিজুয়াল মার্চেন্ডাইজিং। মার্চেন্ডাইজিংয়ের এই দুইটা পার্ট যদি আমাদেরকে একটু এক্সপ্লেন করেন। যত দিন যাচ্ছে, যত দেখা যাচ্ছে কি, আমরা 80s যেমন মার্চেন্ডাইজিং ছিল কিংবা 90s যেমন মার্চেন্ডাইজিং ছিল, সে তার সাথে আমরা বর্তমান এরার মার্চেন্ডাইজিং অনেক ডিফারেন্ট। তো সেক্ষেত্রে আপনি যে দুটো পয়েন্ট তুলেছেন, ভিজুয়াল মার্চেন্ডাইজিং এবং ফ্যাশন মার্চেন্ডাইজিং, দুটো ডিফারেন্ট জিনিস। যেমন ভিজুয়াল মার্চেন্ডাইজিংয়ের ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে অনেকগুলো ব্র্যান্ড দেখা যায় কি ভিজুয়াল মার্চেন্ডাইজার নিয়োগ করে। বাংলাদেশে কিন্তু ভিজুয়াল মার্চেন্ডাইজারটা এখনও নট দ্যাট মাচ পপুলার, বাট গেটিং পপুলার ডে বাই ডে, বাট স্টিল মানে অত হাইলাইটেড না। ওই তো সেক্ষেত্রে আমি যদি ভিজুয়াল মার্চেন্ডাইজিং সম্বন্ধে বলতে চাই, যেমন ভিজুয়াল মার্চেন্ডাইজিংটা হলো গিয়ে দোকানে একটা স্টোরে যে আপনি কীভাবে আপনার পণ্যটাকে আকর্ষণীয়ভাবে সাজিয়ে তুলবেন, এটা হচ্ছে বেসিক্যালি ভিজুয়াল মার্চেন্ডাইজিং। আর হচ্ছে ওই সাজিয়ে তোলার ক্ষেত্রে আপনাকে পণ্যর গুণগত মান, মানে গুডসের যে গুণগত মানটা এবং আপনার ওই যে কীভাবে আপনি সেলটা বৃদ্ধি করবেন, ওই প্রসেসটাকে বেসিক্যালি মানে এক কথায় এটা হচ্ছে দৃশ্যমান পণ্য সাজসজ্জা। তো এটাকেই এক কথায় ভিজুয়াল মার্চেন্ডাইজিং বলা হয়। তো ভিজুয়াল মার্চেন্ডাইজিংয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার বাংলাদেশে এখনও ওরকম লেভেলে আমরা ভিজুয়াল মার্চেন্ডাইজিং যেতে পারিনি, বাট ডে বাই ডে উই আর ট্রাইং টু ইমপ্রুভ। আর হচ্ছে দেখা যাচ্ছে এই ভিজুয়াল মার্চেন্ডাইজিংয়ের প্লাস পয়েন্ট হচ্ছে আপনি যেটা অনলাইন পণ্য সেল করেন, এটাও কাইন্ড অফ ভিজুয়াল মার্চেন্ডাইজিং। সো আপনি ভিজুয়াল মার্চেন্ডাইজিংয়ের মাধ্যমে দেখা যায় কি আপনি ওই যে ক্রেতাদের যে মনোযোগটা ওটা আকর্ষণ করতে পারতেছেন আপনি খুব ইজিলি। মার্চেন্ডাইজিং ওই অনলাইন যেটা
গুড সেল করে কাইন্ড অফ এমনই। তো ভিজুয়াল মার্চেন্ডাইজিংয়ের মাধ্যমে একটা ব্র্যান্ডের একটা কোম্পানির তাদের পণ্য সেল করে পণ্যটাকে আরও আকর্ষণীয় করে তোলে। সো ভিজুয়াল মার্চেন্ডাইজিংও এটা এক প্রকার কাইন্ড অফ মার্কেটিংয়ের মধ্যে পড়ে, কাইন্ড অফ আর কি স্ট্র্যাটেজিটা এমনই দেখা যাচ্ছে। ভিজুয়াল মার্চেন্ডাইজিংয়ের ক্ষেত্রে উইন্ডো ডিসপ্লেটা একটা বড় রোল প্লে করে, যে তারপর ম্যানিকুইন যেটা ড্যামি আছে বিভিন্ন শপের মধ্যে যে ম্যানিকুইনগুলো থাকে এটাও একটা ভিজুয়াল মার্চেন্ডাইজিংয়ের পার্ট। তারপর যে ক্রস মার্চেন্ডাইজিং যেটা, যেমন একটি ম্যানিকুইনকে আমরা শুধু শার্ট কিংবা প্যান্ট না পরিয়ে সাথে ম্যাচিং বেল্ট, ম্যাচিং ধরেন আমরা যেটা ফ্যাশন সেন্স আমরা কি বলে বেল্ট এবং জুতা, যখন একটা মানুষ ফর্মাল ড্রেস পরে তার বেল্ট এবং জুতার কালারটা সেম হতে হয়। তো এই ক্ষেত্রে আমরা ম্যানিকুইনকে শুধু একটা শার্ট কিংবা একটা প্যান্ট না পরিয়ে তার সাথে ম্যাচিং সব কিছু পরানোকে এটাকে যাতে ক্রেতা বায়ার যে মানে আমার জিনিসটা কেনার জন্য আগ্রহ দেখাবে, সেক্ষেত্রে ম্যানিকুইনকে আমরা যে জিনিসটাকে আকর্ষণীয় করে তোলার জন্য সব কিছু পরাবো, এটা ভিজুয়াল মার্চেন্ডাইজিং। তারপর যেমন কালার, যেটা আমরা মানে কালারের বিন্যাস। তারপর আরও ওই যেমন একটা জিনিস মনে রাখবেন, আপনি যখন শপিংয়ে যান, আমরা যখন শপিংয়ে যাই দেখা যাচ্ছে আমাদেরকে অনেক কিছু দেখাচ্ছে, অনেক গুডস অনেক ডিফারেন্ট স্টাইল দেখাচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনাকে ভিজুয়াল মার্চেন্ডাইজিং কনসেপ্টটা রেডি করার সময় আপনার চিন্তা করতে হবে, যখন একটা কাস্টমার আপনার শপে আসবে কিংবা আপনার কাছে আসবে, তার চোখের একটা সৌন্দর্য, যে আই ক্যাচিংয়ের একটা ব্যাপার আছে। তো আই ক্যাচিংটাকে নজর কাড়ার জন্য যে কাজটা করা হয়, যেটাকে আপনি চোখের, সেটা একটা ভিজুয়াল মার্চেন্ডাইজিংয়ের একটা পার্ট। তো সেক্ষেত্রে আমরা স্টিল উই আর ডেভেলপিং ইন ভিজুয়াল মার্চেন্ডাইজিং, বাট স্টিল উই আর ইন, আমি আসলে এক্সপার্ট স্টেজে বলবো না, স্টিল উই আর অন রানিং স্মুথলি, বাট টাইম লাগবে। আর ফ্যাশন মার্চেন্ডাইজিং যেটা আপনি বলেছেন, আমরা ফ্যাশন মার্চেন্ডাইজিং যেটা আমরা করছি এটাই ফ্যাশন মার্চেন্ডাইজিং। যে অ্যাপারেলে যেটা হচ্ছে আমাদের বিভিন্ন আরএনজি ফ্যাক্টরিতে যেটা হচ্ছে, একটা টি শার্ট বানানো, একটা প্যান্ট বানানো, একটা শার্ট বানানো, একটা জ্যাকেট বানানো, এগুলোই ফ্যাশন। তা আপনি ফ্যাশনের জন্য তো কাপড় পরছেন আপনি, উই আর, এটা যে এমন যে না যে অনলি ফর বেসিক নিডস উই আর ওয়ারিং ক্লথস, ইটস নট লাইক দ্যাট, যে ওখানেও তো ফ্যাশন ইনক্লুডেড আছে। সো এটাই ফ্যাশন মার্চেন্ডাইজিং। আবার ফ্যাশন মার্চেন্ডাইজিং একটা পার্ট যেটা আমরা শুরু থেকে বলা হয়, যেটা ডেভেলপমেন্ট থেকে আসছিল, এভরি কোম্পানি নাওএডেজ বাংলাদেশে এখন ইমপ্লিমেন্ট করছে, ডিজাইনার প্রত্যেক কোম্পানির ডিজাইনার আছে। তো ডিজাইনাররা দেখা যায় কি কোনো সিজন কিক অফ হওয়ার আগে বিভিন্ন ডিজাইন কালেক্ট করে তারা ব্র্যান্ড অফিস যেগুলো আছে, বাইরের অফিস যেগুলো আছে কিংবা বাইরের ডিজাইনার যারা আছে ওদেরকে প্রেজেন্ট করে ওই নতুন ডেভেলপ হওয়া ডিজাইনগুলো। সো ইট প্লেস এ বিগ রোল। সো বিফোর ট্রান্সফারিং ইট ইন্টু মার্চেন্ডাইজার, ডেভেলপমেন্ট মার্চেন্ডাইজার, ডিজাইনারের কাছ থেকে সব কিছু আসে আর কি। সহজ কথায় বলতে গেলে ডিজাইনার প্লেস এ বিগ রোল যে কোনো সিজন শুরু হওয়ার ক্ষেত্রে, যে কোনো নতুন স্টাইল শুরু করার ক্ষেত্রে। স্যার তো ফ্যাক্টরি রিপ্রেজেন্টেটিভ হিসেবেও কাজ করেছেন, বায়ার হিসেবেও কাজ করেছেন, সেক্ষেত্রে আপনার বায়ার, ফ্যাক্টরি এবং সাপ্লায়ার এর ক্ষেত্রে অর্ডারটা কিভাবে শুরু করে শিপমেন্ট পর্যন্ত পৌঁছায়? আচ্ছা, ওয়েল, যেমন আমরা প্রতিটা সিজন কিক হওয়ার মানে নতুন সিজন শুরু হওয়ার সময় তো দেখা যায় কি অনেকগুলো প্রসেস প্রথম থেকে আমাদের ইমপ্লিমেন্ট করতে হয়। তো সেই ক্ষেত্রে ইনকোয়ারি থেকে শুরু করে আপনার কস্টিং কিংবা স্যাম্পল অ্যাপ্রুভাল, প্রোডাকশন প্ল্যানিং, তারপর অর্ডার ফ্লো, তারপর হচ্ছে আপনার ম্যাটেরিয়াল সোর্সিং, তারপর উইপ কিংবা ক্রিটিক্যাল পাথ, সব কিছু একজন মার্চেন্ডাইজারের সমন্বয় করে। এবং একদম সিম্পলভাবে বলতে গেলে একদম ওয়ান সেন্টেন্সে যদি বলতে চাই, মানে ফ্রম ডেভেলপমেন্ট টু শিপমেন্ট, একদম পোর্টে যাওয়া পর্যন্ত, ফ্রম ডেভেলপমেন্ট টু পোর্টে যাওয়া পর্যন্ত গুডস ইট হ্যাজ টু বি ফলোড বাই মার্চেন্ডাইজার। আর আপনি যেটা বলেছেন বাইং অফিসের মার্চেন্ডাইজার এবং ফ্যাক্টরির মার্চেন্ডাইজারের মধ্যে পার্থক্যটা, এক্ষেত্রে ফ্যাক্টরির মার্চেন্ডাইজার তো প্রথম থেকে সব কিছু করবে, মানে অন বিহাফ অফ ফ্যাক্টরি, অ্যান্ড বাইং মার্চেন্ডাইজার কিংবা ব্র্যান্ড মার্চেন্ডাইজার উইল বি ফলোয়িং ইট আপ অন বিহাফ অফ হিজ অর হার অফিস। সো সে দেখা যাচ্ছে কি সে ওই ফ্যাক্টরির যে মার্চেন্ডাইজার আছে কনসার্ন, তার সাথে সে ফলো আপ করবে যে গুডসটা পৌঁছে গেছে কিনা, ইন্সপেকশন রেজাল্ট পাস হয়েছে কিনা। মানে আবার নট অনলি মার্চেন্ডাইজার, এখানে বাইং অফিসেও অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, যেমন মার্চেন্ডাইজারের পাশাপাশি প্ল্যানিং ডিপার্টমেন্টও আছে, আবার কোয়ালিটি ডিপার্টমেন্টও আছে। অল অফ আস নো ইটস লাইক মোর অর লেস ফ্যাক্টরির যেসব ডিপার্টমেন্টগুলো আছে, বাইং অফিসের ডিপার্টমেন্টগুলো আছে। দেখা যায় কি যারা মানে অনেক গ্রাউন্ড রেগুলো নাই আর কি, বাট বেসিক যেগুলো ওগুলো সব বাইং অফিসে আছে। কারণ বাইং অফিসের কিউসিকে এসে আপনার গুডসটা ইন্সপেকশন করতে হয়, সেই অ্যাপ্রুভাল দিলে তারপর আপনার গুডসটা পাস কি ফেল ওই কমেন্টটা আসবে। তো সেক্ষেত্রে আমি বলবো একজন মার্চেন্ডাইজারকে
ফ্যাক্টরি মার্চেন্ডাইজারকে প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে সমন্বয় করে কাজ করতে হয় টিল এক্সিকিউশন। অ্যান্ড ফর বাইং মার্চেন্ডাইজার হি জাস্ট অর শি জাস্ট নিডস টু ফলো ইট আপ উইথ দ্য ফ্যাক্টরি মার্চেন্ডাইজার। আমরা যদি আমাদের নেক্সট কোয়েশ্চেনের দিকে তাকাই, আজ যদি একজন ফাইনাল ইয়ার টেক্সটাইল অথবা ফ্যাশন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আপনার কাছে ক্যারিয়ার গাইডেন্স নিতে আসে আর আপনি তাকে 6 মাস সময় দেন, সেক্ষেত্রে তাকে স্কিলফুল হওয়ার জন্য আপনি প্র্যাকটিক্যাল কোন স্কিলগুলো শেখার জন্য পরামর্শ দিবেন? তো সেক্ষেত্রে দেখা যায় কি যে যারা 6 মাস আছে মানে ফর বিইং আ গ্র্যাজুয়েট ইন টেক্সটাইল, সেক্ষেত্রে দেখা যায় কি সে যেগুলো শিখেছে ভার্সিটি লাইফে, যেগুলো থিওরিটিক্যাল শিখেছে, যেহেতু সে প্র্যাকটিক্যাল নলেজ প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন অনেক কম পেয়েছে, তো সেক্ষেত্রে দেখা যায় কি মানে জাস্ট 6 মাস যখন হাতে আছে, সেক্ষেত্রে দেখা যায় আমাদের অনেকগুলো ইনস্টিটিউশন আছে, এখানে অনেক কিছু অনেক শর্ট মেয়াদি শর্ট টার্মসের কোর্সগুলো করানো হয়। তো সেক্ষেত্রে সে যদি 6 মাসের একটা কোর্স করে কিংবা এরকম কোনো ইনস্টিটিউশনে গিয়ে কথা বলে, সেক্ষেত্রে সে দেখা যায় কি সে ফেব্রিক সম্বন্ধে জানে, কিন্তু সে ফেব্রিকের মধ্যে যে ইয়ার্ন আছে কিংবা ফেব্রিক কনস্ট্রাকশন আছে কিংবা জিএসএম কি কিংবা আউন্স কি কিংবা হোয়াট ইজ নিট, হোয়াট ইজ ওভেন, হোয়াট ইজ ডেনিম, হোয়াট ইজ ডাইং, হ্যাঁ, তা হোয়াট ইজ ওয়াশিং, তো সেক্ষেত্রে সে দেখা যায় কি সে 6 মাস যে হাতে তার যে সময়টা পাবে, এটা ইন্টার্ন করবে, ইন্টার্ন ইজ এ ডিফারেন্ট থিং, বাট সে এগুলো যখন আগে থেকে জেনে যাবে, সেক্ষেত্রে দ্যাট উইল মেড অ্যান এক্সট্রা অ্যাডভান্টেজ ইন হিজ ক্যারিয়ার। তো সেক্ষেত্রে আরও দেখা যাচ্ছে যেমন একটা যেহেতু সে 6 মাসের কোর্সে যদি সেক্ষেত্রে যায়, সেখানে তার যে প্রশিক্ষক আছে সে অবশ্যই তাকে গার্মেন্টস কনস্ট্রাকশন সম্বন্ধে শেখাবে। যেমন গার্মেন্টস কনস্ট্রাকশনে একটা গার্মেন্টস কীভাবে কনস্ট্রাক্ট হয়, শুধু ফেব্রিক দিয়ে তো আর গার্মেন্টস কনস্ট্রাক্ট হয় না, সেখানে স্টিচ আছে, সেখানে ধরেন একটা প্যাটার্ন বানাতে হয়, প্যাটার্নের উপর বেস করে গার্মেন্টসটা হয়। তো প্যাটার্নটা দেখা যাচ্ছে কি আপনি একটা ইন্ডাস্ট্রিতে যেখানে যাচ্ছেন আপনি কোর্স করার জন্য, তারা আপনাকে প্যাটার্নটা শিখিয়ে দিচ্ছে, হাউ টু মেক আ প্যাটার্ন। আর যদি শিখাইও না দেয়, তাহলে আপনি হয়তো বেসিক আইডিয়াটা পাবেন প্যাটার্নের, যে ব্লক প্যাটার্ন কী কিংবা কীভাবে প্যাটার্ন করে কিংবা বাল্ক প্যাটার্ন কী, সেক্ষেত্রে তারা সেটা আপনাকে শিখিয়ে দিচ্ছে। তারপর ফিটিং কী জিনিস, মানে গার্মেন্টসের ফিটিং, তারপর হচ্ছে গার্মেন্টসের একটা মেকিং প্রসেস যেটা, সেটা আপনাকে শিখিয়ে দিচ্ছে। তো সেক্ষেত্রে আমি বলবো এরকম আরও প্রোডাকশনের নলেজ আছে, যেমন কাটিং কি, সুইং কি, ফিনিশিং কি, তারপরে যে প্যাকিং কি, তারপর হচ্ছে ফেব্রিক কীভাবে ইন্সপেক্ট করে, এটা তারাই আপনাকে শিখিয়ে দিচ্ছে। হ্যাঁ, ইউ হ্যাভ টেকেন a degree from university, that is must thing, but মানে if you want to keep yourself ahead from others, ধরেন আপনি জয়েন করছেন একটা জবে কিংবা জয়েন করবেন ফাইনাল ইয়ারে গিয়ে, তো আমরা সবাই জবের জন্যই মানে যে সেক্টরে যেখানে জব করতে চাই, তো জবের ক্ষেত্রে যখন আপনি জয়েন করার আগে আপনি কোনো একটা ইনস্টিটিউশনে কোর্সগুলো করে যখন আপনি এগুলো জেনে যাবেন, মানে আপনাকে আবার নতুন করে গিয়ে যে ফ্যাক্টরিতে গিয়ে বিইং আর ট্রেনি, যে দেখা যায় কি আমরা মনে হয় আমরা একটা কোথায় হিসেবে পড়েছি, মানে এখন অনেক কিছু নতুন করে শিখতে হচ্ছে। তো সেক্ষেত্রে এই জিনিসগুলো যখন আপনি জেনে যাবেন আগে, সেক্ষেত্রে এটা দ্যাট উইল মেক আ হিউজ ভ্যালু। তো আমি বলবো যে লাস্ট 6 মাস যখন হাতের সময় থাকে, তখন সেক্ষেত্রে আপনি এইসব আমি যেগুলো বললাম আর কি, যেমন এছাড়া এগুলোর পাশাপাশি কিছু কস্টিং, যেমন আপনি যখন ওখানে কোর্সটা করছেন, তারা আপনাকে হয়তো কস্টিংটাও শিখিয়ে দেবে কীভাবে একটা প্রোডাক্টের কস্টিং করা হয়। তারপর আপনার সিএম, যেমন একটা গার্মেন্টস ক্রিয়েট করার ক্ষেত্রে একটা ফ্যাক্টরি সিএম প্রপোজ করে, সিএম মানে কস্ট অফ মেকিং। তো একটা ধরেন আমি যে শার্টটা পরে আছি, এই শার্টটা আমার একটা ফ্যাক্টরি, ধরুন আমি যে ফ্যাক্টরিতে আমি জব করি, সেই ফ্যাক্টরি এটা করতে কত সিএম নেবে। তো দেখা যাচ্ছে কি হয়তো আপনাকে এক্সাক্ট সিএমটা ইপিএম হচ্ছে আর্ন পার মিনিট, সিপিএম হচ্ছে কস্ট পার মিনিট। তো সিপিএমগুলো হয়তো আপনাকে এটা তো ফ্যাক্টরির ইন্ডিভিজুয়াল একটা ব্যাপার আছে, তো এটা হয়তো আপনাকে তারা বলবে না, কিন্তু তারা আপনাকে শিখিয়ে দেবে। তো সেক্ষেত্রে যখন আপনি ক্যারিয়ারটা শুরু করবেন, দেখা যাচ্ছে আপনি এর পাশাপাশি টেকনিক্যাল ডকুমেন্টসগুলো আপনি পেয়ে যাবেন, জেনে যাবেন বিওএম কি, স্পেকশিট কি, তারপর আর্টওয়ার্ক কি, কালার স্ট্যান্ডার্ড কি, এগুলো আপনি জেনে যাবেন, এবং পাশাপাশি আপনি কোয়ালিটির সম্বন্ধে আইডিয়া পেয়ে যাবেন। ইন এ সেন্টেন্স যদি আমি সাম আপ করি, সেক্ষেত্রে আপনার 6 মাস সময় থাকার ক্ষেত্রে যদি ইফ ইউ হ্যাভ এনি অপরচুনিটি টু হ্যাভ আ কোর্স ইন ইউর টাউন অর ইন ইউর সিটি, সো আমার মনে হয় একটা শর্ট কোর্স করাটা ভ্যালুয়েট করবে। স্যারের কাছে যদি আমি জানতে চাই, আপনি যদি এখন একজন ইন্টারভিউয়ার হন, সেক্ষেত্রে একজন ফ্রেশারের কাছ থেকে আপনি যখন ইন্টারভিউ নেবেন, আপনি কোন স্কিলগুলো আগে খুঁজবেন? হ্যাঁ, অবশ্যই এটাও একটা ভালো কোয়েশ্চেন, কারণ মানে অনেকেই এই ব্যাপারটা নিয়ে অনেক নার্ভাস থাকে। কারণ একটা ফ্রেশার্স যখন একটা নতুন কোম্পানিতে কিংবা নতুন জায়গায় চাকরি করতে যায়, তো এটা তার জন্য একটা বিশাল একটা ব্যাপার, কারণ সে আফটার পাসিং এন্টায়ার লাইফ অ্যাজ অফ নাও টিল নাও
টু বি আ স্টুডেন্ট, তো স্টুডেন্ট লাইফ থেকে যখন গিয়ে একজন জবের ক্ষেত্রে যাই, সো এটা তার জন্য একটা সম্পূর্ণ নতুন পৃথিবী, নতুন ওয়ার্ল্ড, এবং সব কিছুই নতুন। এবং এতদিন সে যেটা দেখে আসছে, এখন সে সেটা দেখবে কি একটা ডিফারেন্ট ওয়ার্ল্ড। তো সেক্ষেত্রে আমি বলবো, আমি যেটা মানে এটা আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, যে আমি ইফ আই মিন ইন্টারভিউ বোর্ড, তো আমি একটা ফ্রেশারের কাছে প্রথমে যেটা দেখি সেটা হচ্ছে তার পজিটিভ অ্যাটিটিউড আছে কিনা। মানে সে কি আসলে মানে একটা জবের জন্য জব দরকার, মানে আমি ফর শোয়িং ইনটু দ্য সোসাইটি যে আমার একটা জব দরকার, এই জন্য আমি জবে যাব জাস্ট টু মেনটেন আ ফর্মালিটি। তো এই জিনিসটা আমি প্রথমে নোটিস করি। তো তার অ্যাটিটিউডটা কেমন, তার মধ্যে কি পজিটিভ অ্যাটিটিউড আছে কিনা, তার মধ্যে কি শেখার আগ্রহ আছে কিনা, আর তার প্রেজেন্টেশন পাওয়ারটা। মানে আমি প্রথমে আপনাদের ইন্টারভিউ সেশনে আপনাদের এই পডকাস্ট সেশনে আমি বলেছি যে প্রেজেন্টেশন, ডে বাই ডে প্রেজেন্টেশন ইজ বিকামিং ওয়ান অফ দ্য কি অ্যাসপেক্টস। সো এটা অলওয়েজই ছিল, তো প্রেজেন্টেশনটা অনেক ইম্পর্টেন্ট। আমি তার বডি ল্যাঙ্গুয়েজটা দেখি, বডি ল্যাঙ্গুয়েজ অনেক ইম্পর্টেন্ট, কারণ সে জাস্ট কমপ্লিটেড ভার্সিটি, তো সে নতুন একটা জায়গায় জয়েন করবে, নতুন একটা লাইফে সে যাবে, সেক্ষেত্রে তার বডি ল্যাঙ্গুয়েজটা অনেক ইম্পর্টেন্ট। এছাড়া এই যেটা আমি বললাম প্রেজেন্টেশন, এখানে কমিউনিকেশন স্কিলটাও প্রেজেন্টেশনের মধ্যে পড়ে, এটা ওখানের মধ্যে অনেক ইম্পর্টেন্ট। এবং সেক্ষেত্রে আমি লাস্টের দিকে যেটা জিজ্ঞেস করবো, ধরেন আমি হয়তো তাকে একটা প্রবলেম সলভিং একটা টাস্ক দিতে পারি, যে একটা প্রবলেম হয়েছে, হাউ ইউ আর গোয়িং টু সলভ ইট। সো সেক্ষেত্রে তার আনসারটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমি তার কাছে তো ডিটেলস কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারবো না, কারণ হি ইজ এ গ্রাজুয়েট অর শি ইজ এ গ্রাজুয়েট অ্যান্ড জাস্ট আ নিউ বর্ন বেবি ইন কর্পোরেট, ইন জব। তো সেক্ষেত্রে তাকে আমি যে কোয়েশ্চেনগুলো জিজ্ঞেস করবো, এগুলোই কয়েকটা বেসিক জিনিসই, যে আবারও বলি যে কমিউনিকেশন স্কিল, প্রেজেন্টেশন পাওয়ার, প্রবলেম সলভিং অ্যাটিটিউড অ্যান্ড পজিটিভ অ্যাটিটিউড, এই চারটা জিনিসই আমি মানে আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ এটা। আর বাকি হয়তো এক একজন এক এক মতামত থাকে, বাট আমি এই জিনিসগুলো ফলো আপ করি। আমরা ইতিমধ্যে আমাদের পডকাস্টের শেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্যায়ে স্যারের কাছে আমার লাস্ট কোয়েশ্চেন থাকবে, 2 or 3 মোর স্কিল যদি আজ থেকে শেখা শুরু করতে বলেন, তাহলে সেটা কি হবে এবং কেন? প্রথম, যখন কেউ আফটার বিইং আ গ্রাজুয়েট ইন টেক্সটাইল অর ফ্যাশন, তো যেহেতু সে একজন ফ্রেশার হিসেবে জবে ঢুকবে, কিংবা তার আগে যদি সে কোনো কোর্স করতে চায়, সেক্ষেত্রে যদি আমি 2-3টে স্কিলের কথা বলি টু ডেভেলপ হিমসেলফ অর হার সেলফ, তো আমি বলবো কি যে মার্চেন্ডাইজিংয়ে এক্সেল প্লেস আ বিগ রোল। এক্সেল মানে এক্সেলে হুক আপ আছে, এক্সেলে অনেক দের ইজ আ বাস্ট থিং ইন এক্সেল। মানে এক্সেলে যদি আপনি নিজেকে মাস্টার করে ফেলতে পারেন, মানে এভরিথিং, যে আপনার মানে ওয়েন এভার ইউ উইল বি গিভেন আ ওয়ার্ক ইন এক্সেল, যে আপনি ইনস্ট্যান্ট করে ফেলতে পারেন, যখন আপনি এক জায়গায় জয়েন করবেন তখন আপনাকে এক্সেলের কাজ আসবে। সো এক্সেল ইজ আ পার্ট অ্যান্ড পার্সেল অফ মার্চেন্ডাইজিং। তো এক্সেলটা জানা, এক্সেল একটা কোর্স করা, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট থিং। এর পাশাপাশি যদি প্যাটার্ন মেকিং, যেটা আমরা প্যাটার্ন, যেটা গার্মেন্টসের একটা বিগ পার্ট, সো প্যাটার্ন মেকিংটা যদি আমরা করতে পারি, কোর্সটা যদি কেউ করতে পারে অ্যাজ এ ফ্রেশার, অ্যাজ এ বিগিনার, দ্যাট উইল অ্যাড হিউজ ভ্যালু। এর পাশাপাশি যদি আপনি মার্চেন্ডাইজিংয়ে যে ডিপ্লোমা, হ্যাঁ আপনি কোর্স অনার্স করে এসেছেন কিংবা গ্র্যাজুয়েশন করে এসেছেন ইন টেক্সটাইল অর ইন মার্চেন্ডাইজিং, বাট এর পাশাপাশি আপনি যদি মার্চেন্ডাইজিং একটা কোর্স করা যায়, ইটস এ গুড, বাট না করলেও সমস্যা নাই, করলে ভালো, বাট না করলে সমস্যা নেই। বাট প্যাটার্ন মেকিংয়ের পাশাপাশি ট্যাগ প্যাক ডিটেলসটা, মানে ট্যাগ প্যাক রিভিউটা, একটা ট্যাগ প্যাকের ভিতরে কী কী থাকে, একটা প্রোডাক্ট লঞ্চ হওয়ার আগে কী কী থাকে, ওই ট্যাগ প্যাক রিভিউটা সম্বন্ধে ভালো করে পড়াশোনা করে আসলে আপনার জন্য অনেক সুবিধা হবে প্রাইসিং করার জন্য, প্রোডাকশন ফলো আপ করার জন্য। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল, যেটা আমি ফ্রম দ্য বিগিনিং আই হ্যাভ বিন টেলিং ইট ইন টু দ্য পডকাস্ট ফ্রম দ্য বিগিনিং, যে কমিউনিকেশন ইটসেলফ ইজ আ পার্ট অফ প্রেজেন্টেশন। সো যার কমিউনিকেশন যত ডেভেলপ, যার প্রেজেন্টেশন যত ডেভেলপ, যার পাওয়ার পয়েন্ট, আমি একটা জিনিস আপনাকে বলি, যেটা আমি হয়তো প্রথমের দিক দিয়ে একটু বলা হয়নি আমার, PPT যেটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, দ্যাট হ্যাজ বিকাম রিয়েলি ইম্পর্টেন্ট নাওডেজ। এভরিওয়ান ইজ লুকিং ফর PPT প্রেজেন্টেশন, বি ইট ফরেন অফিস, বি ইট লোকাল অফিস, এভরিওয়ান। তো সেক্ষেত্রে আপনি এক্সেল কোর্সের পাশাপাশি পাওয়ার পয়েন্টও, আমি বলবো যে যারা অ্যাজ এ ফ্রেশার যারা আসবে, তারাও যেন পাওয়ার পয়েন্টটা শিখে আসে। কারণ এখন সবগুলো একটা সময় দেখা যেত কি ওয়ার্ডে অনেক কিছু হয়ে যেত, বাট এখন সব কিছু পাওয়ার পয়েন্ট বেসড হয়ে গিয়েছে। সো দ্যাটস ওয়াই এভরিওয়ান ইজ ফোকাসিং অন পিপিটি প্রেজেন্টেশন। সো এই পাশাপাশি ওই কমিউনিকেশন স্কিলটা, যেটা আপনার পার্ট অফ প্রেজেন্টেশন, আর ওই যে কোর্সগুলোর কথা বলেছি,
প্যাটার্ন মেকিং যদি করতে পারে ভালো, প্যাটার্নটা জেনে যাবে। আর ওই যে টেকনিক্যাল টেক রিভিউ, এই জিনিসগুলো আসলে মার্চেন্ডাইজিংয়ের কোর্সটা করলে ভালো, না করলে সমস্যা নেই। স্যারকে অসংখ্য ধন্যবাদ আজকে এই পডকাস্টে আমাদের সময় দেওয়ার জন্য। আমাদের এই পডকাস্টের মোস্টলি লিসেনার হচ্ছে আমাদের টেক্সটাইল অথবা ফ্যাশনের স্টুডেন্টসরা। তাদের উদ্দেশ্যে যদি স্যার আমাদের কিছু বক্তব্য দিতেন। আপনাদের স্টিচ ল্যাবের প্রথম পডকাস্টে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি নিজেকে অনেক সম্মানিত বোধ করছি আপনাদের মাধ্যমে কিছু কথা বলতে পেরে। আর ফাইনাল কোয়েশ্চেন যেটা আপনি আমাকে করেছেন যে নতুন ফ্রেশারদের জন্য কিংবা টেক্সটাইল গ্রাজুয়েটদের জন্য আমি কি সাজেস্ট করব, তো আমি একটাই কথাই বলবো, ইউ হ্যাভ টু স্টিক অন ইউর গোল। যে আপনি যদি আপনার লক্ষ্যমাত্রা ঠিক রাখতে পারেন, যে আপনার মধ্যে ডেজায়ার থাকে, প্যাশন থাকে শেখার, এবং আপনি যদি নিজেকে কয়েক বছর পরে মেন গোল হ্যাজ টু বি যে আফটার কাপল অফ ইয়ার্স অর আফটার হাউ মেনি ইয়ার্স ইউ ওয়ান্ট টু সি ইউর সেলফ ইন আ পজিশন, আপনি নিজে কোথায় দেখতে চাচ্ছেন, এটা আপনার জন্য একটা বড় রোল প্লে করবে আপনার কেরিয়ারে। এবং যে কোনো কিছুতেই মানে যেটাই করেন না কেন সেটা আপনি একদম উইথ ফুল কনসেন্ট্রেশন এবং মনোযোগ দিয়ে করবেন। তো আর ডেজায়ার ঠিক থাকলে, গোল ঠিক থাকলে আপনারা ডেফিনেটলি আপনার ডেজায়ার জায়গায় পৌঁছে যাবেন। এবং স্টিচ ল্যাব হ্যাজ টেকেন আ গুড ইনিশিয়েটিভ। যদি আমি পাস্টে যাই, দিস কাইন্ড অফ ইনস্টিটিউশন ওয়াজ ভেরি লেস ইন আওয়ার সিটি, ইভেন ইন আওয়ার কান্ট্রি। সো আমি তাদেরকে শুভকামনা জানাচ্ছি, তারা যেন এভাবে নতুন ছাত্রীদের ইন্সপায়ার করার জন্য এভাবে আরও এগিয়ে যেতে থাকে, এবং তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করি। আশা করি তারা আমাদের R&D সেক্টরে একটা বিগ রোল প্লে করতে পারবে। ধন্যবাদ।